পুজোয় ঠাকুর দেখা এই বিষয়টি আমরা এক একজন এক একভাবে করে থাকি। যেমন অনেকেই কলকাতায় ভিড়ের মধ্যে ঘুরে ঘুরে ঠাকুর দেখা পছন্দ করেন, আবার অনেকেই কলকাতার ভিড়ভাট্টা থেকে দূরে গ্রামের পুজো বা অন্য ধরনের একটু পুজোর সঙ্গে অ্যাটাচ থেকে বা দেশের বাড়ির পুজো, এইসব পুজোগুলিতে যুক্ত থেকে নিজেদের দিনগুলি কাটান, মানে দিনগুলি আলাদা আলাদাভাবে এনজয় করেন। তো এবার ঠাকুর দেখা বিষয়ে বহু স্মৃতি, মানে মনে আছে ছোটোবেলায় আমরা সেই লিস্ট করে নিতাম, উত্তর কলকাতার কোন ঠাকুরগুলি দেখব, দক্ষিণ কলকাতার কোন ঠাকুরগুলি দেখব, লিস্ট করে নিতাম। তারপর সেগুলো টিক মারতাম এবং পুজোর ছুটির পরে বন্ধুরা মিলে মেলাতাম যে কে কতগুলো ঠাকুর দেখেছি এবং কার ভাগে বেশি টিক পড়লো। তো আস্তে আস্তে বয়স বাড়ার সাথে সাথে সবাইকার দৃষ্টিভঙ্গি বদলে যায়। তো তারপর যেটা হলো, একটা সময় গিয়ে যে এশিয়ান পেন্টস শারদ সম্মান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সার্ভে করে থাকেন এবং তারা শ্রেষ্ঠ প্রতিমা, শ্রেষ্ঠ প্যান্ডেল, শ্রেষ্ঠ মৃৎশিল্পী, বছরের বিস্ময়, এই কয়েকটি বিষয় দেখে তাদের পুরস্কৃত করে থাকেন। তো ছোটোবেলা থেকে আমার মনে আছে আমার মা বাবা এই এশিয়ান পেন্টস শারদ সম্মানপ্রাপ্ত ঠাকুরগুলি দেখতেন এবং এমনও এক দুবার হয়েছে যে আমরা বেরিয়ে যে ঠাকুরগুলি পরপর দেখছি তারই কয়েকটাতে এশিয়ান পেন্টস শারদ সম্মান দেওয়ার জন্য সঞ্চালিকা হিসেবে তখন সেই বছর ছিলেন চৈতালি দাশগুপ্ত। উনিও আমাদের ঠিক সামনে সামনে ঘুরে ঘুরে সেই রকমই, মানে আমরা যেগুলো দেখে দেখে যাচ্ছি পরে শুনছি যে সেই ঠাকুরগুলোর মধ্যে থেকেই কয়েকটি পুরস্কৃত হয়েছে। তো সেরকম যখন আমাদের বাড়িতে এশিয়ান পেন্টস শারদ সম্মানের ঠাকুরগুলি দেখা শুরু হলো, তখন যেটা হতো, মানে নবমীর দিন ওদের ফাইনাল লিস্টটা ডিক্লেয়ার হয়ে যায়। তো দশমীর দিন সকালবেলা আমরা গাড়ি নিয়ে বেরিয়ে সেই ঠাকুরগুলি দেখতাম দক্ষিণ এবং উত্তর কলকাতার। এবং মনে আছে যে মা সাঁইত করতে যেতেন দশমীর ওই দর্পণে যখন বিসর্জন হতো। তো ওই ভোরবেলা বেরিয়ে ঠাকুরগুলো দেখে নিয়ে মা তারপর সাঁইত করতে যেতেন। তারপর আস্তে আস্তে কলেজে গেলাম, যখন বন্ধুরা মিলে বেরোতাম, হেঁটে হেঁটে প্রচুর ঠাকুর দেখেছি। একবার মনে আছে স্কুলে পড়াকালীনও বাবার সঙ্গে লেবুতলা পার্ক, মানে সন্তোষ মিত্র স্কোয়ারের ঠাকুর দেখতে গেছিলাম অনেক হেঁটে। সেবার ওই জ্ঞানেশ্বরী ট্রেন দুর্ঘটনার একটি মডেল ওনা করেছিলেন, প্রচুর ভিড় হয়েছিল। তো এখন যেটা হয়, সারা বছর যেহেতু এত দৌড়ঝাঁপ এবং আমাদের স্ট্রেসফুল লাইফ যায়, তো ভিড়ের মধ্যে খুব একটা ঠাকুর দেখতে আর ভালো লাগে না। তো এখন তো মহালয়া থেকেই ঠাকুর দেখা শুরু হয়ে যায়। তো প্রথম দিকেই কয়েকটা ঠাকুর দেখে নিয়ে তারপর নিজের মতো পাড়ার পুজোয় থাকা, প্রত্যেক দিন ফাংশন, সেখানে বন্ধুরা মিলে গল্প গুজব করা, নিজেরা গান বাজনা করা, এগুলো নিয়ে আমরা থাকি। তো আজকে শনিবার, সামনের শনিবারের পরের শনিবারই তো মহাপঞ্চমী। তো মাত্র 14 দিন আর বাকি। তো কে কীভাবে কোন ঠাকুরগুলি দেখবেন, কোথায় কোথায় যাবেন, অবশ্যই লিস্ট করে ফেলুন। এবং একটা ছোট্ট টিপস দিয়ে রাখি যে নতুন জুতোটা কিনেছেন সেটা পরে একদমই ঠাকুর দেখতে বেরোবেন না, কারণ আমার ক্ষেত্রে এরম একবার হয়েছিল যে নতুন জুতো পরে ঠাকুর দেখতে বেরিয়ে ব্যান্ডেডের দোকান খুঁজে বের করতে করতেই সময় কেটে গেছে। তো যে জুতোটা সারা বছর পরেন বা যে চটিটা সব থেকে কমফোর্টেবল সেটা পরে ঠাকুর দেখবেন, আর পাড়ায় যখন বন্ধুদের সঙ্গে আড্ডা দেবেন বা ছোটোখাটো কোথাও ঘুরতে যাবেন তখন ভালো জুতোটা পরবেন। তো 14 দিনের মধ্যে আমরা প্ল্যান করে ফেলি কোথায় কোথায় আমরা যাব। আমরা অবশ্য এবার 2টো দিন একটু অন্যরকমভাবে কাটাবো ভেবেছি। মন্দারমণির কাছে দক্ষিণ পুরুষোত্তম বিচে একটি রামকৃষ্ণ মঠ আছে, সেখানে পুজো হয় এবং তাদের গেস্ট হাউসে থাকাও যায় লাল কাঁকড়া বিচের কাছে। তো সেখানে ষষ্ঠী আর সপ্তমী এই 2টো দিন আমরা কাটাবো ভেবেছি। তো এইভাবে যারা কলকাতার পুজো দেখতে চান, যারা বাইরে গিয়ে থাকতে চান, তারা চট করে লিস্ট করে ফেলুন এবং আমাকে অবশ্যই জানাবেন যে কে কটা ঠাকুর দেখলেন এবং কি কি দেখে আপনাদের ভালো লাগলো। আমিও আমার দক্ষিণ পুরুষোত্তমপুর ঘুরে আসার পর নিজের অভিজ্ঞতা আপনাদের জানাবো। তো পুজোর আর মাত্র 14 দিন বাকি।